আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখো তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ, কিছু প্রাণী দেখো পানির ধারে হাঁটাচলা করছে। হাঁস, লম্বলম্ব পাওয়ালা পাখি, বকের মতো, নলকাক নাকি পেলিকালের মতো। যাই হোক, আমরা এখানে যে প্রাণীগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি, এরা সবাই, এমনকি আমি সহ আমরা যারা আছি, যারা শুনছো, যারা দেখছো, আমরা সবাই কিন্তু কি করডাটা পর্বের প্রাণী। গত ক্লাসে তোমাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, করডাটা পর্বের শ্রেণীবিন্যাস নিয়ে। আজকে কি আলোচনা করব সেই জায়গায় যাওয়ার আগে একটু তোমাদের যে দু চার কথা শুরুতে বলি। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কিছুটা ব্যাকগ্রাউন্ড দিয়েই হয়তো বোঝানোর চেষ্টা করেছি আজকে কি পড়াবো। হ্যাঁ, আজকে তোমাদের করডাটা পর্বের যে তিনটি উপপর্ব নিয়ে আমরা গতদিনে কথা বলেছি, প্রথম দুটো উপপর্বের কিন্তু ক্লাসিফিকেশন বিস্তৃত আলোচনা করেছি আমরা, কিন্তু যে উপপর্বটির অন্তর্গত আমরা এই যে পাখি, হাঁস বিভিন্ন ঘুরে বেড়াচ্ছে, যে ভার্টিব্রাটা উপপর্ব, এই ভার্টিব্রাটা উপপর্বের বিস্তৃত ক্লাসিফিকেশন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাই, মূল আলোচনায় চলে যাই। তো এখানে দেখো, আমরা একটা মাছ দেখতে পাচ্ছি, এখানে পাখি দেখতে পাচ্ছি, ওখানে ব্যাঙ দেখতে পাচ্ছি, তাই না? তারপরে এখানে যে উড়ন্ত টিকটিকি আছে, এখানে তোমার কিছু ম্যামালস আছে, এখানে আরো কিছু মাছ আছে। তো এই যে প্রাণীগুলো, এরা সবাই কিন্তু করডাটা পর্বের অন্তর্ভুক্ত তো অবশ্যই, কিন্তু করডাটা পর্বের বিশেষ একটি উপপর্ব, যাদের দেহের নটকটটা কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে। যাদের নটকটটা মেরুদণ্ডে রূপান্তরিত হয় তাদেরকেই আমরা বলি দে আর ভার্টিব্রেটস। ওকে, ভার্টিব্রাটা উপপর্ব, যেটা আমরা আগেও আলোচনা করেছি, আজকেও বললাম। অর্থাৎ যাদের নটকটটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয় তারাই হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। তো ভার্টিব্রাটার কতগুলো বৈশিষ্ট্য আমরা একটু একে একে খেয়াল করি, যেটা আমরা শুরুতে বলছিলাম যে এদের নটকটটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়, এবং যেমন এটা একটা মানুষের বডির যে অভ্যন্তরীণ গঠন আমরা একটু দেখছি, যে আমাদের যে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, ফাঁপা যে স্নায়ুরজ্জুর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এই পর্বে। এই ফাঁপা স্নায়ুরজ্জুটা আমাদের নিচের দিকে সুষমাকাণ্ড, উপরের দিকে ব্রেন, এগুলো দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা হচ্ছে ভার্টিব্রাটার অন্যতম বৈশিষ্ট্য, তাই না? তাহলে ভ্রূণাবস্থায় নটকর্ড, নার্ভ কর্ড এবং ফুলকা ছিদ্র থাকে, এবং পায়ু পরবর্তীতে লেজ থাকে। এটি করডাটা পর্বের অন্যতম বৈশিষ্ট্য। আর এই উন্নত কর্ডের যারা আমরা ভার্টিব্রাটা, তাদের এই ফাঁপা স্নায়ুরজ্জুটা ব্রেন এবং সুষমাকাণ্ড দ্বারা প্রতিস্থাপিত। যেমন আমাদের এই উপরের দিকে দেখো উন্নত মস্তিষ্ক, এবং নিচের দিকে এখানে স্পাইনাল কর্ড বা সুষমাকাণ্ড গঠিত হয়েছে, তাই না? আচ্ছা, আর এই যে এগুলো হচ্ছে ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকা ছিদ্র। এই ফুলকা ছিদ্রের মাধ্যমে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, বা এই ভার্টিব্রাটার প্রাণীরা কেউ কেউ আজীবন ফুলকা ছিদ্র বয়ে বেড়ায়, যেটা আমরা জানি। হ্যাঁ, আর যাদের মেরুদণ্ড হয় তারাই তো করে। যেমন মাছ আজীবন ফুলকা ছিদ্র বয়ে বেড়ায়, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য, যে গলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া এরকম ফুলকা ছিদ্র থাকবে। তাহলে আমরা যদি ভার্টিব্রেটের একেবারে কি পয়েন্ট, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো বলছিলাম একটু আরেকবার বলি। পরিণত প্রাণীতে নটকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়, মস্তিষ্ক সুষমাকাণ্ড গঠন করে, আর কোমলাস্থি বা অন্তকঙ্কাল থাকে, এবং আমাদের উপরের দিকে যেটা ক্রেনিয়াম, ভার্টিব্রাটার কিন্তু আরেক নাম ক্রেনিয়েটা, নাম শুনেছো কিনা তোমরা জানি না, ক্রেনিয়েটা। কারণ আমাদের ব্রেন এই ক্রেনিয়াম নামক, অর্থাৎ আমাদের যে মস্তিষ্কের যে করটিকা এর ভেতরে থাকে, এই জন্য এই ভার্টিব্রাটা উপপর্বের আরেক নাম হচ্ছে ক্রেনিয়েটা। ঠিক আছে? আর দেহতে দেখা যায় যে এক ধরনের ত্বক বা ইন্টেগুমেন্ট বা এক ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে। আর একটোডার্ম থেকে বাইরে এপিডার্মিস, মেসোডার্ম থেকে বিভিন্ন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে দেহে গ্রন্থি, আঁশ, পালক, নখ, শিং, লোম,
এগুলো বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, আমরা পরের শ্রেণীর বৈশিষ্ট্যগুলোতে এগুলো দেখছি। পরিপাকতন্ত্র সম্পূর্ণ, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, তাই না, বদ্ধ রক্ত সংবহন। তারপরে মেসোডার্মাল বৃক্ক আমাদের রেচন অঙ্গ, বিশেষ করে ভার্টিব্রাটার রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, কিডনি। হ্যাঁ, তারপরে আমাদের এই ভার্টিব্রাটার ব্রেন গুলো তিনটি অংশে, অগ্র, মধ্য, পশ্চাৎ তিনটি পার্টে ভাগ করি, এবং এই ব্রেন থেকে যে স্নায়ু, করোটিক স্নায়ু বলা হয় এগুলোকে, বা ক্রেনিয়াল নার্ভ বলা হয়। এই ক্রেনিয়াল নার্ভ 10 থেকে 12 জোড়া, যেমন আমাদের আছে 12 জোড়া, কিন্তু তুমি যদি অ্যামফিবিয়াতে ব্যাঙের ক্ষেত্রে দেখো তাদের হচ্ছে 10 জোড়া। আচ্ছা, তো দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য ভার্টিব্রেটের অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন নিঃসরণ হয়। হরমোন নিঃসরণকারী গ্রন্থি বিদ্যমান, এবং এই গ্রন্থিগুলোর নিঃসরণ থেকে কিন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ কার্যকলাপগুলো অর্থাৎ এই ভার্টিব্রেটা নিয়ন্ত্রিত হয়। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর দেহে 2 জোড়া উপাঙ্গিক কঙ্কাল থাকে এবং সুনির্দিষ্ট অস্থি চক্র দ্বারা অবলম্বিত, আমাদের যেমনটি আছে। তো ভার্টিব্রাটার এই কথাটা আমরা আগে বলেছি যে ক্রেনিয়াটা কেন বলা হয়, একটু আগে বলেছি। এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এর ব্যাখ্যাটা আমরা যদি একটু এক নজর করি। দিস গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। তো পৃথিবীতে যত কর্ডেটা পর্বের প্রাণী আছে সবাই কি মেরুদণ্ডী? না, কেবলমাত্র ভার্টিব্রাটার প্রাণীরাই মেরুদণ্ডী। যেমন গতদিনে আমরা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা সম্পর্কে জেনেছি, ওরাও তো কর্ডাটা পর্বের প্রাণী। তারা কি মেরুদণ্ডী? না, তারা মেরুদণ্ডী নয়, কারণ তাদের ওই নটকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। কেবলমাত্র ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরাই এই নটকটটা পরিবর্তন করে মেরুদণ্ডে রূপান্তর করে। এই জন্য এই ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদেরকে আমরা বলি মেরুদণ্ডী। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। তখন কিন্তু সুন্দর করে এই পয়েন্টগুলো বলে তুমি যেন উপস্থাপন করতে পারো। ঠিক আছে, তো আমি যদি এখন ভার্টিব্রাটা উপপর্বের ক্লাসিফিকেশনে যাই, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীগুলোকে দুটো সুপার ক্লাসে ভাগ করা হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি অধিশ্রেণী। দুটো সুপার ক্লাসে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা, আরেকটি হচ্ছে ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, অ্যাগনাথা কারা? যাদের চোয়াল নাই। আমি গতদিনে একটু মনে হয় ধারণা দিয়েছিলাম। হ্যাঁ, অ্যাগনাথা হচ্ছে যাদের চোয়াল নাই, আর ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল আছে। ঠিক আছে, তো এই অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা, এদের যদি আমরা আবার এই শ্রেণীগুলোতে দেখি, অ্যাগনাথার যেমন অ্যাগনাথার একটা শ্রেণী হচ্ছে মিক্সিনি, এটির নাম হচ্ছে মিক্সিনি। আর একটাকে বলি আমরা সেফালোস্পিডামরফি, এর আরেক নাম কিন্তু পেট্রোমাইজেন্টিটা। পেট্রোমাইজেন, এই যে প্রাণীটা দেখছেন না, কিন্তু পেট্রোমাইজেন, সেখান থেকে নাম দেওয়া হচ্ছে পেট্রোমাইজেন্টিটা। কিন্তু এর আরেক নাম আগে দেওয়া হয়েছিল, যে নামটা, এটির নাম হচ্ছে সেফালোস্পিডামরফি। ওকে, তাহলে অ্যাগনাথা অধিশ্রেণীকে দুটো শ্রেণীতে, অ্যাগনাথা সুপার ক্লাসকে আমরা দুটো ক্লাসে ভাগ করেছি। একটি হচ্ছে মিক্সিনি, আর একটি সেফালোস্পিডামরফি বা পেট্রোমাইজেন্টিটা। ওকে, পেট্রোমাইজেন্টিটা। এখন যদি আমরা মিক্সিনির বৈশিষ্ট্যগুলো একটু এক নজরে দেখি, এই মিক্সিনি প্রাণীদেরকে কি বলা হয় জানো? হ্যাগফিশ। একটা নরমাল ভাষা বলে হ্যাগফিশ, কুৎসিত মাছ। বাংলায় আমরা এরকম বলি, এটা হচ্ছে কুৎসিত মাছ, হ্যাগফিশ। ঠিক আছে, আর এদেরকে আরেক ভাষায় বলা হয় স্লাইম ইল। ইল ওই যে কুচে টাইপের আর কি, স্লাইম ইল বলা হয়। হ্যাঁ, এরা মুক্তজীবী বা কোনো কোনো মৃত প্রাণী ভক্ষণ করে, বা কিছু কিছু ক্ষেত্রে পরজীবী, সামুদ্রিক এরকম অবস্থায় এরা থাকে। আর এদের দেহে প্রচুর পরিমাণে মিউকাস উৎপাদনকারী অবস্থান রয়েছে। তো পৃথিবীতে প্রায় এরকম 70 প্রজাতির হ্যাগফিশ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমরা দেখতে পাই। এই যে দেখো, এই ইনফরমেশনটা যদি একটু তোমাদের সাথে শেয়ার করি, 70 প্রজাতির হ্যাগফিশ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এদেরকে দেখা যায়। তাহলে এই কথাগুলো অলরেডি আমরা বলেছি। এখন এর দেখো মুখছিদ্র, এই যে মুখছিদ্রে এখানে 4 জোড়া কোষিকা, টেন্টাকল, যে কোষিকা এগুলো থাকে। ঠিক আছে, 4 জোড়া কোষিকা বা টেন্টাকল থাকে। তারপরে এদের দেখো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এদের ফুলকা ছিদ্র। 5 থেকে 15 জোড়া এরকম
ফুলকা ছিদ্র এই মিক্সিনিতে আমরা দেখতে পাই। উদাহরণ হিসেবে কিন্তু আমরা মিক্সিনি গ্লুটিনোসা যে নামের সাথে এই প্রাণীর নাম দিয়ে মূলত এদের নামকরণ করা হয়েছে শ্রেণীগুলো, তাহলে মিক্সিনি গ্লুটিনোসা এর অন্যতম একটি প্রাণী। ঠিক আছে, এরপরে আসি আমরা পেট্রোমাইজেন্টিডা বা সেফালোস্পিডোমরফি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি জানো? ল্যাম্প্রে, মানে পাথরের সাথে আটকে থাকা মাছ, এরকম নাম দেওয়া হয় আর কি। মাছের মতো গঠন, মাছ আসলে বাস্তবে মাছ বলতে পারি না আমরা। তো সাধারণত সামুদ্রিক উপকূলে বা মিঠা পানিতে এরা বাস করে, আর নদীতে প্রজনন করে এবং মারা যায়, এবং তরুণ যে অ্যামোসিস লার্ভা যেটা তৈরি করে এটা নদীতে বাস করে। নদীতে বালি গর্ত করে ছাকন, ডেট্রিটাস বা অণুজীব জাতীয় খাদ্যগুলো এরা ভক্ষণ করে এবং রূপান্তর ঘটে, তারপর আবার এরা পরিণত অবস্থায় সমুদ্রে গমন করে। ঠিক আছে, এরা মাছ বা জলচর বা স্তন্যপায়ী দেহে বহি পরজীবী রূপে বসবাস করতে পারে। তো পৃথিবীতে এদের জীবিত প্রজাতির সংখ্যা হিসাব করে দেখা গেছে নিয়ার অ্যাবাউট 41 to 46 স্পেসিস আছে এই তোমার পেট্রোমাইজেন্টিডার। ঠিক আছে, তো এদের দেহেও দেখো সরু ইল সদৃশ গোলাকার চোয়ালবিহীন যুগ্ম পাখনা বিহীন। এদের দেহে কোনো যুগ্ম পাখনা নাই। মাছগুলোতে যেমন রুই মাছে দেখো না, এই পাশে পাখনা এই পাশে পাখনা, জোড়ায় জোড়ায় পাখনা থাকে, এদের দেহে এরকম কিন্তু পাখনা নাই। দেহ গোলাকার ইল সদৃশ আর চোয়ালবিহীন। চোয়ালবিহীন জন্যই তো এরা এক মাথা, চোয়াল যুক্ত হলে তো আর এক মাথার মধ্যে রাখতাম না, তখন আমরা এদেরকে ন্যাথোস্টোমাটাতে দিয়ে দিতাম, তাই না? আচ্ছা দেখো এদের মুখছিদ্রের এখানে দেখো কি শক্ত, একেবারে হর্নি দাঁত, মনে হচ্ছে কি ওর মধ্যে যদি হাত যায় আর যদি ও মুখ বন্ধ করে কি হবে, হাতের একেবারে ছিঁড়ে ছিঁড়ে খুলে খাবে, এরকম মনে হচ্ছে না? এদের মুখছিদ্রের ভেতরে কেরাটিন যুক্ত হর্নি দাঁত আছে, যেটা অনেক চোষণ ক্ষমতা সম্পন্ন, অনেক বেশি টেনে ধরতে পারে। আর এদের দেখো এই যে দেহের প্রান্তীয় দিকে এদিকে এগুলো হচ্ছে এদের কি সাতজোড়া ফুলকা ছিদ্র আছে, যেগুলো মূলত এদের নাসিকাথলি মুখবিবরে উন্মুক্ত নয়। নাসিকাথলি ওই জায়গাতে গিয়ে মূলত এদের এই ফুলকা ছিদ্রের মাধ্যমে এরা শ্বাস করে। উদাহরণ হিসেবে আমরা এই যে পেট্রোমাইজন ম্যারিনাস এর উদাহরণ দিতেই পারি, যেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, এখন আমরা সুপার ক্লাস ন্যাথোস্টোমাটাতে চলে যাই। ঠিক আছে, তাহলে ন্যাথোস্টোমাটাতে আমরা আগেই বলেছি যে চোয়ালবিহীন চোয়াল যুক্ত প্রাণী। ওরা ছিল চোয়ালবিহীন, এরা হচ্ছে চোয়াল যুক্ত। ঠিক আছে, যেমন পৃথিবীতে যত মাছ আছে, উভচর আছে, সরীসৃপ আছে, পাখি, স্তন্যপায়ী, হ্যাঁ, তারপরে এই যে তোমার প্ল্যাকোডাম, বিভিন্ন প্রাণী এই ন্যাথোস্টোমাটার অন্তর্ভুক্ত। তাহলে ন্যাথোস্টোমাটা একটা সুপার ক্লাস, এর আন্ডারে কতগুলো ক্লাস তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে, আমরা তো ওই যে এক মাথার মধ্যে কিছু দেখলাম, পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে তার 99% কিন্তু এই ন্যাথোস্টোমাটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে এই ন্যাথোস্টোমাটাকে আমরা 7টা শ্রেণীতে, ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসকে আমরা 7টা ক্লাসে ভাগ করেছি। এখন যদি এই ক্লাসগুলোর একটু একটু করে বর্ণনা তোমাদের সামনে উপস্থাপন করি। ঠিক আছে, প্রথম ক্লাস হচ্ছে কন্ড্রিকথিস। হাঙ্গর, হাঙ্গর দেখেছো? হাঙ্গর, হ্যাঁ, সাগরের পানিতে হাঙ্গর। তো এই কন্ড্রিকথিস নামটি এসেছে দেখো, কন্ড্রস হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে, আর ইকথিস হচ্ছে ফিশ, মাছ। তার মানে বাংলা এরকম করা হয়েছে তরুণাস্থিময় মাছ। যে মাছগুলোর দেহের অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে গঠিত, তারাই হচ্ছে এই কন্ড্রিকথিসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই জন্য এদেরকে আবার বলা হয় আদি প্রকৃতির মাছ। ডিভেনিয়ান যুগে এরা আবির্ভূত হয়েছিল এবং বিশ্বব্যাপী এদের বর্তমানে যে প্রজাতির সংখ্যা যদি আমরা লক্ষ্য করি প্রায় 1200, এবং এরা বেশিরভাগই সকলেই প্রায় সামুদ্রিক, এবং এদের দেহের উন্নত সংবেদীয় অঙ্গ, শক্তিশালী চোয়াল এবং সাঁতার পেশি। ওরা কিন্তু অনেক বেশি খুব দ্রুত সাঁতার কাটতে পারে এবং এরা অনেক শিকারী মনোভাবাপন্ন। সামুদ্রিক জীব সম্প্রদায় একটি নিরাপদ এবং সুদৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছে এদের এই এতগুলো বৈশিষ্ট্যের জন্য। উন্নত সংবেদীয় অঙ্গ, শক্তিশালী চোয়াল, সাঁতার কাটতে পারে ভালো, শিকারী স্বভাব। তাহলে যে বেশি শিকার করতে পারবে বা এরকম শক্তিশালী হবে, তাকে অন্য প্রাণীরা ভয় পাবে না। এই জন্যই সমুদ্রে এরা কিন্তু একটা নিরাপদ সুদৃঢ় অবস্থান নিয়ে অবস্থান করে থাকে। ঠিক আছে, তো আমি যদি এদের কয়েকটা বৈশিষ্ট্য একটু বলতে চাই। এদের দেহ বৃহৎ এবং পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ভাগ চাপা বা মাকু আকৃতির। এদের পুচ্ছ পাখনা, এই যে দেখো পুচ্ছ পাখনা, এই যে পিছনের যে লেজ, এটা হচ্ছে হেটারো সার্কাল। দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট।
হেটারো সার্কাল যখন পুচ্ছ পাখনাটা অসমভাবে কর্তিত থাকে, যেমন দেখো এর লেজের উপরের অংশটা বড়, এই নিচের অংশটা ছোট, এই অসমভাবে দ্বিধা বিভক্ত হলে এটাকে বলি আমরা হেটারো সার্কাল। যেমন রুই মাছে কি এরকম দুই দিকে অসমভাবে কাটা থাকে না, দুটোই সমান থাকে, ওটাকে বলি আমরা হোমো সার্কাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হেটারো সার্কাল প্রকৃতির পুচ্ছ পাখনা। ঠিক আছে, বক্ষ শ্রোণী পাখনা থাকে, আর এদের পুরুষ মাছে শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে ক্লাসপার, এই যে এখানে পুরুষ মাছের ক্ষেত্রে, পুরুষ প্রাণীর ক্ষেত্রে এরকম ক্লাসপার বা সঙ্গম অঙ্গ তৈরি করে। ঠিক আছে, অন্তঃকঙ্কাল সম্পূর্ণরূপে তরুণাস্থি দিয়ে গঠিত এবং এদের মেরুদণ্ডটা একটু ক্ষয়িত, নটকট মূলত পরিণত হয়ে এদের পরিপূর্ণ অস্থি তৈরি করে না, এবং এদের ত্বকে প্ল্যাকয়েড আঁশ থাকে, প্ল্যাকয়েড আঁশ। ঠিক আছে, মুখছিদ্র অঙ্কীয় দিকে, এই যে দেখো এদের মুখছিদ্র এই জায়গায়, সামনে না, রুই মাছের কিন্তু এই জায়গায় মুখ দেখো, কিন্তু এদের এই যে অঙ্কীয় দিকে মুখছিদ্র, হাইপোগনাথাস টাইপের আর কি। আচ্ছা, শ্বসন অঙ্গ ফুলকা, কারণ এরা তো পানিতে বাস করে, ফুলকার মাধ্যমে শ্বাস নেয়, 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এবং এদের আলাদা কোনো কানকো বা অপারকুলাম থাকে না। আমরা রুই মাছ, ইলিশ মাছে কি কান টেনে তুলে দেখি, তাই না ফুলকা, এদের কিন্তু তুমি এরকম কোনো কানকো বা অপারকুলাম, ঢাকনা নেই। ঠিক আছে, পরিপাকতন্ত্র যে আকৃতির পাকস্থলী এবং সর্পিল কপাটিকা, কপাটিকা মানে ভাল্ব তোমরা জানো, এবং সমৃদ্ধ তন্ত্র ও চর্বি দ্বারা দুধের যকৃৎ পূর্ণ থাকে। বায়ুথলি বা পটকা বা ফুসফুস এদের থাকে না। রুই মাছ, ইলিশ মাছে কিন্তু এদের বায়ুথলি বা পটকা থাকে, তাই না, কিন্তু এদের পটকা থাকে না। এদের একলিঙ্গ প্রাণী, কিন্তু অন্তঃনিষেক ঘটে। রুই মাছ, ইলিশ মাছ, আমি যদিও ওটা পরের শ্রেণীতে যাব, সেক্ষেত্রে কিন্তু ওদের নিষেক ঘটে বহির্নিষেক, কারণ পুরুষ মাছ শুক্রাণু ত্যাগ করে পানিতে, স্ত্রী মাছ সেখানে ডিম ছাড়ে, ওখানে দেহের বাইরেই তাদের শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটে। কিন্তু এই হাঙ্গরের ক্ষেত্রে এদের জনন দেহের বাইরে সংঘটিত হয়, দেহের অভ্যন্তরে সংঘটিত হয়, এজন্য এটাকে বলি আমরা অন্তঃনিষেক। ঠিক আছে, তো এদের কিছু আছে ডিম্বজ, কিছু আছে ডিম্ব জরায়ুস বা জরায়ুস, ভিভিপেরাস আর ওভিপেরাস, এই শব্দটা একটু মাথায় রেখো। যারা ডিম পারে তাদেরকে আমরা বলি ওভিপেরাস, আর যারা সন্তান বা বাচ্চা প্রসব করে তাদেরকে বলি আমরা ভিভিপেরাস। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা চুট্টি হাঙ্গর, হাতুড়ি হাঙ্গর, ইঁদুর মাছ, ইলেকট্রিক রে, স্ট্রিং রে, গিটার মাছ, করাত মাছ, সেতিস্কেটস, বিভিন্ন রকমের উদাহরণ আমাদের সামনে কিন্তু আছে। ঠিক আছে, এখন আসি আমরা শ্রেণী 2, অ্যাক্টিনোপটেরিজি। একটি গ্রিক শব্দ দেখো, রে, অ্যাক্টিস শব্দের অর্থ হচ্ছে রে বা রশ্মি, হ্যাঁ, আর টেরিক্স শব্দের অর্থ হচ্ছে ফিন বা পাখনা। এদের পাখনায় অসংখ্য পাখনা রশ্মি দেখা যায়, পাখনা রশ্মি যুক্ত মাছ, এখান থেকে এদের নামকরণ করা হয়েছে অ্যাক্টিনোপটেরিজি। আমি একটু বলে রাখি, তোমরা অবশ্য 9-10 পড়েছো, কন্ডিকথিসের পরে না, ক্লাস 8 মনে পড়েছিলে, কন্ডিকথিসের পর আরেকটা ক্লাস, সেটা হচ্ছে অস্টিকথিস, তাই না? হ্যাঁ, ওই অস্টিকথিস এখন আর নেই, নেই না তা নয়, আছে, কিন্তু ওই অস্টিকথিসকে ভেঙে এখন দুটো শ্রেণী তৈরি করা হয়েছে, একটি হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর একটি হচ্ছে সার্কোপটেরিজি। ওকে, তো এইটা হচ্ছে সেই অ্যাক্টিনোপটেরিজি, মানে অস্টিকথিসেরই আরেকটি শ্রেণী অ্যাক্টিনোপটেরিজি। তাহলে এদের দেহে যে পাখনা, পুচ্ছ পাখনা, এইটা কি হোমো সার্কাল। আমরা হাঙ্গরের ক্ষেত্রে কি দেখলাম, হেটারো সার্কাল, এখানে কর্তিত অংশ দুটো পরস্পর সমান, এই জন্য এটাকে বলি আমরা হোমো সার্কাল। ঠিক আছে, আর এদের দেহে অস্থি তৈরি হয়, অর্থাৎ তরুণাস্থি প্রথমে তৈরি হলো, এটি থেকে আবার অস্থির উৎপত্তি হয়েছে, তার মানে এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, আর একটু উন্নত প্রাণী এরা। ঠিক আছে, দেহের সকল পাখনা, ওই যে তোমার পাখনা রশ্মি বা পাক্ত যেটা আমরা বললাম, এটি থাকে, এবং এদের ত্বকে মিউকাস সমৃদ্ধ নগ্ন ত্বকের ডার্মিস থেকে সাইক্লয়েড আঁশ, মানে চক্রাকার আঁশ, টিনয়েড, গ্যানোয়েড, কাঁটার মতো, হ্যাঁ, এরকম ভিন্ন ভিন্ন ধরনের আঁশ এই প্রাণীতে দেখা যায়। ঠিক আছে, তারপরে এদের কি, এই যে অপারকুলাম, এই যে কান তুলে আমরা দেখছি, দেখো এই যে দেখি না মাছ কি তাজা আছে না মরে গেছে, তাই না, এই সেই কানকো। আর এদের শ্বসনতন্ত্রে বায়ুথলি বা পটকা আছে, আর মস্তিষ্কে সেরেবেলাম, অপটিক লোব, তারপরে সেরেব্রাম, হ্যাঁ, করটিক স্নায়ু হচ্ছে 10 জোড়া, মাছের করটিক স্নায়ু 10 জোড়া, আমাদের কত জোড়া, 12 জোড়া, তাই না, ব্যাঙেরও কিন্তু 10 জোড়া, অর্থাৎ মাছ থেকে শুরু করে অ্যামফিবিয়া পর্যন্ত এদের করটিক স্নায়ু 10 জোড়া। আর এরা একলিঙ্গ বহির্নিষেক ঘটে,
অর্থাৎ দেহের বাইরে নিষেক ঘটায়, যেটা আমি একটু আগে বলছিলাম। আর পরিস্ফুটন কখনো সরাসরিও হয়, পরোক্ষভাবেও হতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষ দুই রকমের পরিস্ফুটনই এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। উদাহরণ হিসেবে আমরা রুই মাছ, ইলিশ মাছ, তাই এগুলোর কথা বলতেই পারি। এরপর আসি আমরা অ্যাক্টিনোপটেরিজি, আরেকটি শ্রেণী অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এদের এই শ্রোণী পাখনাগুলো মাংসল প্রকৃতির, মাংসল খণ্ডক বিশিষ্ট, বা লো ফিন্ড ফিশ বলা হয় এই জন্য এদেরকে। সেখান থেকে নামকরণ করা হয়েছে সার্কোপটেরিজি, এটা ছিল অ্যাক্টিনোপটেরিজি। ওকে, তো এই প্রজাতির এই সার্কোপটেরিজির এই মাছগুলোকে, এই প্রাণীগুলোকে, যেমন কিছু আছে ল্যাং ফিশ, কিছু আছে সিলিকান ফিশ, খুব বেশি সংখ্যক প্রজাতি যে এই শ্রেণীতে আছে তা কিন্তু নয়। এই শ্রেণীতে প্রাণীর সংখ্যা খুবই সীমিত। যেমন এখানে আমরা বলছি 2টি সিলিকান প্রজাতির মাছ আছে, তারপরে 6টি ল্যাং ফিশ প্রজাতির মাছ আছে। এগুলো খুব সীমিত সংখ্যক, কিছু কিছু জায়গায় এদেরকে পাওয়া যায়। তাহলে এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, মাংসল খণ্ড বিশিষ্ট লোভ বা পাখনা আছে। তারপর এদের দেহত্বকে ডেন্টিন বা কসমিন নামক কসময়েড আঁশ দ্বারা আবৃত থাকে। এদের পুচ্ছ পাখনা হচ্ছে ডাইফি সার্কাল, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন এর আগে আমরা হেটারো সার্কাল, হোমো সার্কাল বলেছি, কারণ ডাইফি সার্কাল কি, এদের পৃষ্ঠ পাখনা এবং পুচ্ছ পাখনা একীভূত ভাবে অবস্থান করবে, সুচালো ভাবে একসাথেই অবস্থান করে, তখন এটাকে বলি আমরা ডাইফি সার্কাল, সুচালো অবস্থায় থাকে। ঠিক আছে। আর এদের চোয়ালে প্রকৃত এনামেল আবৃত দাঁত থাকে, এদের কিন্তু মুখবিবরে দাঁত থাকে, এবং অস্থিময় ফুলকা আর্চ দ্বারা এদের কানকো ঢাকা থাকে। বায়ুথলি বা পটকা রক্তজালক সমৃদ্ধ, যেটা এদের শ্বাসকার্য নেওয়া বা ভেসে থাকা এগুলো কাজে এদেরকে সহায়তা করে। এদের বহির্নিষেক এবং অন্তর্নিষেক, দু ধরনের নিষেকই কিছু প্রাণীতে বহির্নিষেক এবং অন্তর্নিষেক দেখা যায়, তবে এরা অবশ্যই এক লিঙ্গ প্রাণী। ঠিক আছে। উদাহরণ হিসেবে আমরা দেখো এই যে আফ্রিকান ল্যাংফিশ, আমেরিকান ল্যাংফিশ, অস্ট্রেলিয়ান ল্যাংফিশ, তারপরে পশ্চিম ভারতীয় সিলিকান ফিশ, এরকম উদাহরণ আমাদের সামনে আছে যেগুলো আমরা বলতে পারি। এরপরে আসি আমরা অ্যামফিবিয়া, উভচর। অ্যামফি শব্দের অর্থ হচ্ছে উভ, আর বায়োস শব্দের অর্থ হচ্ছে লাইফ। তার মানে যাদের জীবন ধারণের জন্য উভয় কন্ডিশনই দরকার, অর্থাৎ জলজ কন্ডিশনও দরকার, স্থলজ কন্ডিশনও দরকার, সেই প্রাণীগুলোকে আমরা বলি অ্যামফিবিয়া। অর্থাৎ জীবন চক্র পরিচালনার জন্য, আমি যদি একটু ক্লিয়ার করি, কোন জীব, যেমন একটা হাঁস, সে পানিতে আছে, ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, তাই বলে কি হাঁসকে আমরা উভচর বলবো, অ্যামফিবিয়া বলবো? না। হাঁস হচ্ছে পাখি, তারা জলে অ্যাডাপ্টেড হতে পারতে শিখেছে, কিন্তু টোটাল লাইফ সাইকেল পরিচালনার জন্য জল এবং স্থল উভয় কন্ডিশন নিডেড, প্রয়োজন, তারাই হচ্ছে অ্যামফিবিয়া। তো বাংলাদেশে অ্যামফিবিয়ার অনেকগুলো, যেমন 2টি অর্ডারের 4টি গোত্রের 49টির মতো প্রজাতি, হ্যাঁ, এরকম তোমার ব্যাং, যেগুলো অ্যামফিবিয়ান প্রাণী, যাদেরকে আমরা দেখি, স্যালামান্ডার আছে। তো এই প্রাণীগুলোর যদি আমরা একটু বৈশিষ্ট্য দেখি, দেখো ভ্রূণীয় বা লার্ভা দশা এরা কিন্তু জলচর, যেমন ব্যাং ফুলকা দশা, এদের যে লার্ভা দশা, তখন কিন্তু ছোট ছোট ব্যাঙ্গাচি আকারে জলে ঘুরে বেড়ায়, দেখছো নিশ্চয়ই তোমাদের, তাই না? তো এই অবস্থায় এদের মস্তক, গ্রীবা, লেজ এই অংশ থাকে, কিন্তু পরবর্তীতে লেজ থাকে না, তাই না? তো ব্যাঙ্গের বা এই উভচরের ক্ষেত্রে আমরা দেখি যে 2 জোড়া পা বিদ্যমান, অগ্রপদে 4 থেকে 5টি নখরযুক্ত আঙুল থাকে, কিন্তু কিছু প্রাণীতে এই পা নাও থাকতে পারে, ব্যাঙ্গে যেমনটি থাকে। দেহত্বক নরম আর্দ্র গ্রন্থিযুক্ত এবং ত্বকে রঙিন পিগমেন্ট থাকে, রঞ্জক উপাদান যেগুলি থাকে। এরা কিন্তু এক্টোথার্মিক, অর্থাৎ যে পরিবেশের তাপমাত্রা যেখানেই থাকে, ওই যে একটা কথা বলে না, ব্যাঙ্গের সর্দি আছে কিনা, সর্দি নাই, কারণ ওরা যখন যে টেম্পারেচারে থাকে তখন সেই টেম্পারেচারে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, পরিবর্তনশীল অবস্থায় তাদের ব্লাড টেম্পারেচার পরিবর্তন। কিন্তু আমাদের হয় না, আমরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, আমাদের দেহে একটা নির্দিষ্ট টেম্পারেচার রক্তে সবসময় থাকতে হয় বা থাকে। আর পরিণত প্রাণী ফুসফুস দ্বারা শ্বাসকার্য সম্পাদন করে, অথচ অপরিণত প্রাণী কিন্তু ফুলকা দ্বারা শ্বাস নেয়। ঠিক আছে। আর এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 3টা, 2টা অলিন্দ আর একটা নিলয়। ঠিক আছে, এই 3টা প্রকোষ্ঠ। আর সাইনাস, ভেনাস, উপপ্রকোষ্ঠ ছোট্ট আকারে আছে। রেনাল এবং হেপাটিক পোর্টাল তন্ত্র উন্নত। রেনাল মানে কিডনির যে সংবহন, আর হেপাটিক হচ্ছে যকৃতের একটা আলাদা পোর্টাল সংবহন, এটি তুলনামূলকভাবে উন্নত।
আর এরা একলিঙ্গ প্রাণী, সঙ্গমে পুরুষের সঙ্গমঙ্গ অনুকূল জীবনচক্রের ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল মানে কিন্তু ব্যাঙ্গাচি, ব্যাঙ্গাচি থেকে এই নামটি দেওয়া আছে ট্যাডপোল। ঠিক আছে, এই যে দেখো ব্যাঙ্গের যে রূপান্তর, এখানে যে অবস্থা দেখছি এই রূপান্তরিত এটা থেকে একবারে লেজযুক্ত এবং ফাইনালি একটা পূর্ণাঙ্গ ব্যাং হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, আমরা অনেক উদাহরণ দিতে পারি, সিলন, কোনো ব্যাং, গেছো ব্যাং, সোনা ব্যাং, সালামান্ডার, হ্যাঁ, তারপরে নিউজ, সাইরেন, বিভিন্ন রকমের প্রাণী আছে যেগুলো আমরা উদাহরণ হিসেবে এদেরকে রাখতে পারি। রেপটিলিয়া। রেপটিলিয়া কারা? যাদেরকে আমরা বাংলায় বলি সরীসৃপ। ঠিক আছে, যারা বুকে ভর দিয়ে চলে, যে সকল প্রাণীগুলো তাদের এই বুকের স্টার্নামের উপর ভর দিয়ে চলাফেরা করে, তারাই মূলত আসলে এই রেপটিলিয়ার অন্তর্ভুক্ত। এটাই হচ্ছে চেনার জন্য সহজ বুদ্ধি। ঠিক আছে, তো রেপটিলিয়া পূর্ণ বিকশিত স্থলচর চতুষ্পদী প্রাণী হিসেবে বলা হয়, এবং যেমন আধুনিক কচ্ছপ, কুমির, সাপ, টিকটিকি, গুইসাপ, হ্যাঁ, এই বিভিন্ন বিলুপ্ত প্রাণীও আছে যারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। বিজ্ঞানীদের ধারণা বহু আগে 165 মিলিয়ন বছর পূর্বে সেই মেসোজয়িক যুগে সরীসৃপের আবির্ভাব ঘটেছিল। সেই ডাইনোসর তোমরা দেখো এখন ওই যে জুরাসিক পার্কে, কিছুদিন আগে যেমন দেখলাম একটা এরকম সরীসৃপের ফসিল পাওয়া গেছে, সেটা নিয়ে আবার অ্যানিমেশন তৈরি করে টিভিতে দেখাচ্ছিল, দেখেছো মনে হয় অনেকেই, তাই না? তো পৃথিবীতে অনেক আদিম প্রাণী হিসাবে এরা চিহ্নিত, অনেক পূর্বে এরা আবির্ভূত হয়েছিল, এবং বাংলাদেশেও এর অনেকগুলো প্রাণী পায়, যেমন টিকটিকি আমাদের সামনে ঘুরে বেড়ায়, গৈসাপ ঘুরে বেড়ায়, তাই না? এরকম প্রায় 167 প্রজাতির সরীসৃপ আমাদের দেশে পাওয়া যায়। গোটা বিশ্বব্যাপী এসব পড়ে, যেমন এখানে আমরা 10,038টি IUCN এর তথ্য অনুযায়ী বলছি যে এরকম সংখ্যক কিন্তু এই রেপটিলিয়া বিশ্বব্যাপী আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এরা একটোথার্মিক, অর্থাৎ এরা ওই যে শীত যে পরিবেশে থাকে সেই পরিবেশের টেম্পারেচার এরা নিয়ে থাকতে পারে। ত্বক শুষ্ক গ্রন্থিবিহীন, ব্যাঙের যেমন গ্রন্থিযুক্তদের গ্রন্থিবিহীন, এপিডার্মিস থেকে কেরাটিনাস আঁশ, স্কিউট, বর্ম, প্লেট, যেমন ওই যে তোমার কুমিরের দেহে শক্ত প্লেট থাকে, আঁশের মতো বড় বড় শক্ত আবরণ, বহিঃকঙ্কাল যেগুলো থাকে। অধিকাংশ প্রাণীর প্রতিপদে, সাপের ক্ষেত্রে নাই কিন্তু অন্যান্য প্রাণীদের প্রতিপদে 2 জোড়া একেবারে নখরযুক্ত আঙ্গুল, তাই না, থাকে, যেটা এদের কাছে চড়া, দৌড়ানো, ছাদের সাথে আটকে রাখা। যেমন টিকটিকি ছাদের উপর দিকে হেঁটে বেড়ায়, পড়ে না, কখনো থপাস করে পড়ে যায়। বিভিন্ন কাজের জন্য তাদের এই পাটা, পায়ের যে নখর, সেটা তাদের অভিযোজিত। ঠিক আছে, তারপরে সাপ এবং কিছু লিজার্ডের পা থাকে না, সেগুলো ভেস্টিজিয়াল, সুপ্ত বা লুপ্ত প্রায়, মানে দেখা যায় না চোখে। ওই যে বিভিন্ন সিরিয়ালে বলে না সাপের 5 পা দেখা যায়, সাপের তো আসলে পা দেখা যায় না। ঠিক আছে, তো মাথার করটি একটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে এরকম অক্সিপিটাল কন্ডাইল দ্বারা যুক্ত থাকে, এবং হৃৎপিণ্ড অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের কয় প্রকোষ্ঠ? আমাদের কিন্তু সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ, পাখিরও 4 প্রকোষ্ঠ। ঠিক আছে, কিন্তু রেপটিলিয়ার ওই নিলয়ের মাঝখানে যে ব্যবধায়ক, সেটা সম্পূর্ণরূপে স্পর্শ করে থাকে না, এই জন্য বলে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের পুরুষেরা বেশি পেশিময় সঙ্গমঙ্গ বিদ্যমান, হ্যাঁ, যৌন মিলনের জন্য। আর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় বহির্ভ্রূণীয় পর্দা, অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুম, অ্যালময়েডস এগুলো দেখা যায়, যেটা উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। জীবনচক্রে এদের তেমন লার্ভা দশা থাকে না, এবং অপত্য লালনও দেখা যায় না, অর্থাৎ অন্য সিনিয়র প্রাণীরা যে জুনিয়রদেরকে লালন পালন করবে এরকম দরকার পড়ে না। উদাহরণ হিসেবে টিকটিকি, গোখরা সাপ, কচ্ছপ, ঘড়িয়াল, তক্ষক, উড়ন্ত টিকটিকি, গুইসাপ, কুমির, বিভিন্ন উদাহরণ হিসেবে আমরা এগুলোকে দিতে পারি। এরপরে আমরা এভিস। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেগুলো এভিস পাখি নামে আমাদের কাছে অতি সুপরিচিত, সুরেলা, সুন্দর, চিত্তাকর্ষক প্রাণী। সকালবেলা যখন পাখির ডাক শুনি অনেকেরই মন আনন্দে চিত্তে ভরে যায়, তাই না? তো এই বিশেষ প্রাণী, বিশ্বে প্রায় 10,500 প্রজাতির পাখি আছে IUCN 2014 অনুযায়ী যদি আমরা তথ্যটা দিই। বাংলাদেশে এরকম 21টি অর্ডারের অধীনে প্রায় 706 প্রজাতির পাখি শনাক্ত হয়েছে। ঠিক আছে, রেড লিস্ট অফ বাংলাদেশ 2015 অনুযায়ী এই ইনফরমেশন কিন্তু আমাদের সাথে আমি শেয়ার করছি। তো পাখি হচ্ছে এন্ডোথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এদের দেহেও মাকু আকৃতির, এবং এই যে শিরিঞ্জ অর্থাৎ গলাটা এরকম একটু লম্বা, গ্রীবা, এস আকৃতির গ্রীবা বিদ্যমান। আর এদের বডির উপরে পালক বা এপিডার্মাল পালক, যেটি দ্বারা আবৃত থাকে। 2 জোড়া পা, এদের অগ্রপথটা কি ডানায় রূপান্তরিত হয়েছে, তাই না? আগের পাটা ডানায় রূপান্তরিত হয়েছে।
আর উভয় চোয়াল ক্যারাটিনয়েড আবরণে এদের এই চোয়ালটা সরু হয়ে ঠোকর দেওয়ার মতো চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এই জন্য এদের ঠোঁটগুলোর কোনো দাঁত থাকে না। আর এদের যে অস্থিগুলো বায়ু দ্বারা পূর্ণ থাকে, এবং এই বায়ু দ্বারা পূর্ণ থাকে জন্যই কিন্তু এরা উড়তে পারে, হ্যাঁ, উড়ার জন্য। আর এদের যে স্টার্নাম, এটা কিন্তু ফাঁপা কিল আকৃতি, ঠিক আছে, এই যে স্টার্নাম। পরিপাকতন্ত্রের থলিকায় ক্রপ এবং পেশিময় গিজার্ড আছে, আর ফুসফুসে বায়ুথলি আছে, যেটি এদের শ্বসনতন্ত্রের শব্দ সৃষ্টিকারী অঙ্গের সাথে থাকে, যেটাকে আমরা শিলস বলে থাকি, পাখি যে ডাকে, এর মাধ্যমে এরা শব্দ তৈরি করে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে কার্যকরী ডিম্বাশয়, বাম ডিম্বাশয় যেটি কার্যকরী থাকে, নিষেক অভ্যন্তরীণ, এবং এদের অ্যামনিওটিক ডিম অর্থাৎ বৃহৎ ডিম, এদেরকে অভিপেরাস বলি আমরা, অর্থাৎ এরা ডিম পারে, হ্যাঁ, সদ্য প্রসূত বাচ্চা সক্রিয় সবল, এবং এদের ওই অপত্যের প্রতি যত্ন আছে, মানে নগ্ন দুর্বল যে প্রাণী জন্মগ্রহণ করে, মা বা বাবা বা যেগুলো আছে তাদেরকে লালন পালন করে স্ত্রীকে, ঠিক আছে। তাহলে উদাহরণ হিসেবে আমরা অনেক দোয়েল পাখি, বনমুরগি, উট পাখি, কবুতর, ময়ূর, বাবুই, মাছরাঙা, হ্যাঁ, পেলিকেল, কত উদাহরণই না দিতে পারি। শুরুতে কিন্তু আজকে আমরা পাখি দিয়েই শুরু করেছিলাম, তাই না? আচ্ছা, যাই হোক। আর একটি শ্রেণী আমাদের পড়তে বাকি আছে, সেটি হচ্ছে আমাদের নিজেদের শ্রেণী, দ্যাটস ম্যামালিয়া, তাই না? ম্যামালিয়া, আসলে ম্যামি শব্দের অর্থ হচ্ছে ব্রেস্ট, দুগ্ধ, মাতৃদুগ্ধ, স্তন। তো আমরা যারা অপত্যকালে ছোটবেলায় মাতৃদুগ্ধ পান করে বড় হয়েছি, তারাই মূলত আসলে স্তন্যপায়ী। যারা মাতৃস্তন পান করে অপত্যের লালন করা হয়, তারাই হচ্ছে মূলত স্তন্যপায়ী। তো পৃথিবীতে স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা দেখো এ পর্যন্ত শনাক্তকৃত প্রায় 5513, IUCN 2014। এই সংখ্যা কিন্তু আবারও কোনো কোনো জায়গায় কম বেশি হতে পারে, ঠিক আছে। একেবারে অতি ক্ষুদ্র পিট্টি হকনস্ট থাই বানর, যেটা প্রায় 1.5 গ্রাম ওজন, এখান থেকে শুরু করে সর্ববৃহৎ যে নীল তিমি, তাই না, প্রায় 130 মেট্রিক টন পর্যন্ত ওজন হতে পারে, এরা সবাই এই স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। বাংলাদেশে এরকম প্রায় 138টি স্তন্যপায়ী প্রাণী শনাক্ত করা হয়েছে। তা আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, এরা হচ্ছে কি এন্ডোথার্মিক, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আমাদেরকে যে টেম্পারেচারে রাখবে সেই টেম্পারেচারে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো না, আমাদের বডির জন্য নির্দিষ্ট টেম্পারেচার দরকার। এবং আমাদের বডি, এই স্তন্যপায়ী প্রাণী বডি লোম দ্বারা আবৃত, লোম দ্বারা, এই যে দেখো ত্বকীয় লোম দ্বারা আচ্ছাদিত থাকে। আর স্তন গ্রন্থি, এটি তো যেটা আমরা ম্যামালিয়া বা স্তন্যপায়ীর অন্যতম বৈশিষ্ট্য, স্তন গ্রন্থি থাকবে। পরিণত স্ত্রী প্রাণীতে এটি কার্যকরী থাকে, আর পুরুষ প্রাণীতে এটা অকার্যকর থাকে, ঠিক আছে। আর নিম্ন চোয়ালে ডেন্টাল হাড়, এই যে আমাদের অক্সিপিটাল কন্ডাইল করোটি দ্বারা মেরুদণ্ডের সাথে এটি সংযুক্ত থাকে। আর আমাদের এই যে এইটা পিনা, বহিকর্ণে পিনা বিদ্যমান, চোখের পাতা বিদ্যমান। তারপর আমাদের মাংসল ডায়াফ্রাম, ওই যে ফুসফুসের নিচে যেটা উঠানামা করে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পর্দা, এগুলো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর রক্ত সংবহনতন্ত্র উন্নত এবং দ্বিধারা প্রবাহ বিশিষ্ট, ওই যে ধমনী শিরার বাম এবং ডান যে প্রবাহ, এটি আমাদের আছে। এবং আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টি, ঠিক আছে। আর করটিক স্নায়ু কতগুলো? 12 জোড়া। এবং নিষেক হচ্ছে অভ্যন্তরীণ, ভিভিপেরাস, জরায়ুস, সন্তান মাতৃগর্ভেই জন্মগ্রহণ করে, এবং যে নব্য জন্মগ্রহণকারী সন্তান মাতৃদুগ্ধ পান করেই বড় হয়। এবং অপত্যের লালন কিন্তু দীর্ঘ সময় ধরে হয়ে থাকে, তাই না? উদাহরণ হিসাবে আমরা অনেক দিতে পারি, ডলফিন স্তন্যপায়ী, তারপরে এই যে বাদুর, বাঘ, ক্যাঙ্গারু। বাদুর যদিও দেখে পাখি মনে হয়, কিন্তু আসলে ওরা স্তন্যপায়ী, ঠিক আছে। তারপরে আমরা প্লাটিপাস, তারপরে কাঠবিড়ালি, উট, রেসাস বানর, এমনকি নিজেদের কথা কেন বলবো না, তাই না? আমরা সবাই এই ম্যামালিয়ার অন্তর্ভুক্ত। তো আমরা আজকে এই চ্যাপ্টার শেষ করছি, জীববিজ্ঞান 2য় পত্রের 1ম অধ্যায়। এখান থেকে কিছু বৈশিষ্ট্য যেগুলো বা যে কথাগুলো আমাদের খুব জেনে রাখা দরকার, আমি একটু তোমাদের, যেমন দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণীদের মধ্যে পার্থক্য কি কি, এগুলো আমাদের জানা দরকার। কর্ডাটা নন কর্ডাটার মধ্যে পার্থক্য কি কি, এগুলো আমাদের জেনে রাখা দরকার, বইতে আছে, এটা একটু দেখবে। তারপরে অমেরুদণ্ডীয় মেরুদণ্ডের মধ্যে কি কি পার্থক্য করতে পারি, সেটিও আমাদের জেনে রাখা দরকার। আর প্রাণী জগতের যে প্রধান প্রধান পর্বগুলো, যেগুলো আমরা প্রথম থেকে আলোচনা করেছি, এক নজরে তোমাদের একটু আমি একটা করে স্লাইড একটু দেখিয়ে যাই, তোমরা যাতে এগুলো সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো সুন্দর করে মনে রাখতে পারো, ঠিক আছে।
তো এই যে ভার্টিব্রাটার যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, যেগুলো আমরা বিস্তৃত আলোচনা করলাম, সংক্ষিপ্তভাবে এগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তো এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, ঠিকমতো লেখাপড়া করো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।